আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তত 50টি গাড়িতে আগুন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বক্সেও আগুন দেয় তারা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে কারণবাজার, ফার্মগেট, মিরপুর, যাত্রাবাড়ি, সাইনবোর্ড, উত্তরার আজমপুর এলাকাতেও। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবিতে অসংযোগ আন্দোলনের ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। কর্মসূচি পালনে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। সকালে শাহবাগে ছাত্রলীগ, যুবলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সুযোগে দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 50টি গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আগুন দেয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পুলিশ বক্সেও। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আন্দোলনকারীরা মিন্টু রোডের পুলিশ ভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। দুপুরের দিকে শুরু হয় কারণবাজারেও। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ত্রিপক্ষীয় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। রাজধানীর পুরান ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ঢাকা সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত পুরো এলাকা জুড়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তরার আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সংঘর্ষ হয়। ইকবাল অনেক, আরটিভি, ঢাকা। সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। দর্শক, রাজধানীর পরিস্থিতি জানাতে কারণবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় সহিংসতা ছিল, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই এখন পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের। জানেন, আসলে রাজধানীতে সহ সারা বাংলাদেশে 19 তারিখ থেকে কিন্তু আসলে কারফিউ চলছিল এবং কারফিউ শুরু হওয়ার পর আমি দেখছিলাম যে পরিস্থিতি যখন আসলে একটু স্বাভাবিক হচ্ছিল তখন কারফিউ একটু শিথিল করা হচ্ছিল, অর্থাৎ কিছু সময় মানুষকে বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল। যেমন আজকে কিন্তু রাত 9টা পর্যন্ত, 6টা থেকে রাত 9টা পর্যন্ত, অর্থাৎ 15 ঘন্টা কারফিউ শিথিল ছিল। সেই পরিস্থিতির মধ্যেই ওভারঅল পরিস্থিতি বিবেচনায় সরকার কিন্তু আমরা দেখলাম বিকালে একটি ঘোষণা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে ঘোষণাটি আসলে অর্থাৎ আজকে সন্ধ্যা 6টার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু কারফিউ বলবৎ থাকবে। সেই কারফিউর পরিস্থিতি যদি আপনাকে একটু দেখাতে চাই, আসলে যেহেতু আজকে সেই অর্থে জানতো সবাই যে 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, সেই জায়গা থেকে অনেক মানুষই কিন্তু এখন পর্যন্ত বাইরে আছেন এবং তারা কিন্তু তাদের বাসায় ফিরছেন। এবং আমরা এই যে কারণবাজারটিতে আছি, কারণবাজার যে সার্ক ফরওয়ার্ডটিতে আছে, সেখানে আমরা প্রচুর পুলিশের উপস্থিতি দেখছি। কিছুক্ষণ পরপর পুলিশের গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে। সেনাবাহিনীর আসলে তৎপরতা কিংবা তাদের মাঠে আমরা এখন পর্যন্ত আসলে এই অংশটিতে দেখিনি, তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদেরও অবস্থান রয়েছে। তো সবকিছু মিলে বলা যায় যে আসলে কারফিউ 6টা থেকে বলবৎ হলেও এখনো কিন্তু মানুষজন আসলে বাসার বাইরে আছে। আমি আগেই বলছিলাম যেহেতু আজকে 9টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, সেই জায়গা থেকে সবাই বাসায় আছে, যেহেতু আগামীকাল থেকে সরকারি 3 দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই কারফিউ বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তো কালকে থেকে হয়তো কারফিউয়ের নিয়মে, অর্থাৎ অনেক কড়াকড়িভাবে হয়তো এই কারফিউটি বলবৎ থাকবে এই ঢাকা সহ সারা বাংলাদেশে। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকেই। এছাড়াও অনেক জায়গায় আদালত, থানা, পুলিশ বক্স, আওয়ামী লীগ কার্যালয় সহ বিভিন্ন স্থাপনায় আগুন এবং ভাঙচুর হয়েছে। তবে কারফিউ শুরু হওয়ায় স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি।
বিস্তারিত নুসরাত জাহান সিনথি রিপোর্টে। এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনকারী পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। সংঘর্ষে সিরাজগঞ্জে 10 জন, নরসিংদীতে 6 জন, ফেনীতে 5 জন, বগুড়ায় 2 জন, মাগুরায় 2, ভোলায় 1, সিলেট 2, কুমিল্লা, আশুলিয়া, জয়পুরহাটে একজন করে 3 জন প্রাণ হারিয়েছেন। রংপুরে দুর্বৃত্তের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পাবনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এ সময় 3 জন নিহত এবং প্রায় 35 জন আহত হয়। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়, এতে 2 জন নিহত এবং আহত হয় শতাধিক মানুষ। বরিশালের সংঘর্ষে মহানগর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর বাসভবন। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, এ সময় পুলিশ 2 দফা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তরা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও 5টি মোটরসাইকেলে আগুন দেয়। কালিয়াকৈরেও 2টি পুলিশ বক্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খাগড়াছড়িতে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং সংঘর্ষে আহত হয়েছে অনেকে। সিলেটে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা ঢাকা মহাসড়কের চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ এবং স্থানীয় পুলিশ বক্স ভাঙচুর করে আন্দোলনকারীরা। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ সহ শহরের বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরেও সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় আহত হয়েছে অনেকে। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। নড়াইলে আওয়ামী লীগ ও বিএনপি জামাত পাল্টাপাল্টি মিছিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। ফরিদপুর শহরে লাবলু সড়কে আওয়ামী লীগ অফিস, সরকারি রাজেন্দ্র কলেজের রুকসু ভবন ভাঙচুর হয়। এছাড়াও গাইবান্ধা, কুড়িগ্রাম, রাঙ্গামাটি, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, নারায়ণগঞ্জ, নীলফামারী সহ দেশের বিভিন্ন জায়গায় অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ছাত্রদের দাবির সঙ্গে একমত, তবে ছাত্রদের আন্দোলনে একটি কুচক্রী মহল প্রবেশ করে জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে দাবি করেছে সম্প্রতি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ। সকালের রাজধানীর পরিকল্পনা অধিদপ্তরের সামনে মানববন্ধনে এই কথা বলেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, দেশের মানুষ শান্তি চায়, জ্বালাও পোড়াও যারা চালাচ্ছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দর্শক, আমাদের আরেক সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয় রয়েছেন সিরাজগঞ্জে, সরাসরি যোগ দিচ্ছেন তিনি ফোনের মাধ্যমে আমাদের সাথে। সঞ্জয়, জানাবেন যে সারাদিনের ভাঙচুরের পরে, জ্বালাও পোড়ার পরে এই মুহূর্তে যে কারফিউ চলছে সন্ধ্যার পর থেকে, কারফিউর পরিস্থিতি কেমন দেখছেন এবং আসলে এখন পরিস্থিতি কি রয়েছে জানাবেন। হাবিবা, আমি আপনাকে প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ইতিমধ্যেই আমরা যেমনটি জানতে পেরেছি, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আজকে পুলিশের সাথে বিক্ষোভকারীদের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং পুলিশের উপরে হামলা চালানো হয়েছিল। সেখানে কিন্তু আমরা সর্বশেষ যে খবর পেয়েছি, 13 জন পুলিশ সদস্য কিন্তু সেখানে নিহত হয়েছেন। এছাড়া এই মুহূর্তে আমরা আরো যে সংবাদ পেয়েছি সেটি হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একজন ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং একজন গণমাধ্যম কর্মী সহ 6 জনকে হত্যা করা হয়েছে। এ নিয়ে কিন্তু সিরাজগঞ্জ জেলায় আজকের দিনে মোট 25 জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জের সর্বত্র একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজকে সারাদিন আমরা যেমনটি দেখেছি যে সিরাজগঞ্জ জেলা সদর সহ প্রত্যেকটি উপজেলার কিন্তু রাজপথ ছিল আন্দোলনকারীদের দখলে। এই মুহূর্তেও কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলনকারী
যারা রয়েছেন তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিভিন্ন স্থানে তারা কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা কিন্তু সরকারি যে স্থাপনাগুলো রয়েছে সারাদিন যেগুলোতে ভাঙচুর চালানো হয়েছে, এর পাশাপাশি যে স্থাপনাগুলো অক্ষত রয়েছে সেগুলো রক্ষায় কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আজকের দিনের সবশেষ খবর। হাবিবা। জি সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শুরু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষের পর গেল ১৯ জুলাই দেশজুড়ে কারফিউ জারি করা হয়। এদিকে সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এছাড়া কাল থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারা দেশের নিম্ন আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যে কোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়াও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারা দেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। এখন যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সকাল 11:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির বৈঠকে তিনি এই কথা বলেন। সরকারের বর্তমান মেয়াদে এটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই নীতি নির্ধারণে কর্তৃপক্ষের প্রথম বৈঠক। বৈঠকে স্বরাষ্ট্র, তথ্য, আইন, অর্থ, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সহ 27 সদস্যের কমিটির সব সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। আজকে কিন্তু আমাদের একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মিটিং হয়েছে। আমি নিজে এটার মেম্বার। সব 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থা সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে, মানুষকে হত্যা করছে এবং মানুষের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করে তারা দেশকে ধ্বংসের পথে নিচ্ছে। কাজে এই গ্রেটার যে এনিমি তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। কোনো ধরনের গুজবে আপনারা পা দিবেন না। চলমান এক দফা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দেশজুড়ে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। রবিবার সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে সতর্ক অবস্থানে ছিল নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, অসহযোগ আন্দোলনের নামে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা। ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশ বিরোধী অপশক্তিকে রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কঠিন প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তারা। কোটার কথা বলে তারা আন্দোলনের রাজপথে ছিল, কিন্তু এখন তারা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা তারা অবস্থান তাদের ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে রাজপথে থেকেই রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করব। আমরা এক দফার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই। যেখানে এই সন্ত্রাসী গোষ্ঠী থাকবে, যেখানে এই নৈরাজ্য হবে, সেখানে থেকে আমরা প্রতিরোধ করব। আমরা জনগণকে শান্তিতে, স্বস্তিতে তারা যেন কাজে যেতে চায়, তাদের ভিতর কোনো রকম আশঙ্কা কাজ না করে, তারা যেন ভীত না হইয়া ঘরে বসে না থাকে, স্বাভাবিক গুজবে কান না দিয়ে স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা তাদেরকে সাহস যুগের জন্যই আজকে শান্তিপূর্ণ আমাদের অবস্থান এখানে রয়েছে। ক্যাটারের কারণে যেভাবে রকটা কাটছে, এটা তারা নিজেদের রক কাটছে, এটা বোঝা গেছে এবং দেখা গেছে সবাই দেখছে এবং তাকে তাদের পিস্তল দিয়ে, যারা শিবিরের লোকজন তাদের কাছে পিস্তল ছিল, তাদের শিবিরের পিস্তল দিয়ে গুলি করছে তাকে। কোটা সংস্কার আন্দোলনকারী ও বিএনপি জামায়াতের দাবি এখন এক। এ কারণে চলমান সহিংসতার রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানালেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জরুরি ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে উস্কানি গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সব সহিংসতা ও হত্যার দায় আন্দোলনকারীদের নিতে হবে। দেখুন আতিকা রহমানের রিপোর্ট।
চলমান সংকটময় পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে তিনি বলেন, সব দাবি মেনে প্রধানমন্ত্রী আলোচনায় ডাকার পরও আন্দোলনকারীরা সহিংসতার পথ বেছে নিয়েছে। জামাত শিবিরের জঙ্গিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার আইন প্রয়োগ করে ব্যবস্থা নেবে। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই, অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। তারা বিএনপির সাথে একত্রতা প্রকাশ করলো গতকাল, এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতি হয়ে গেল, সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরও এখন হচ্ছে এক দফার দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিসলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। আওয়ামী লীগ ধৈর্যের পরীক্ষা দিয়েছে, এবার শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দেশে শান্তি ফিরিয়ে আনতে করণীয় সবকিছুই করবে। আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, আপনাদের চোখের সামনে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। গোটা বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে টেনশন বাড়িয়ে উত্তেজনা তৈরি করে মানুষকে বিপথে পরিচালিত করে সংঘাত, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা ঘটে। এই ধরনের মৃত্যু বা এই ধরনের হতাহত এড়ানোর জন্য আমরা সাময়িকভাবে এই পদক্ষেপ নিয়েছি। আমরা যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি। ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, আওয়ামী লীগ নৈরাজ্য মেনে নেবে না, তবে শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা এখনো খোলা আছে। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মহল্লায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ। আতিকা রহমান, RTV, ঢাকা। আর রক্তপাত না ঘটিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ছাত্র জনতার সরকার পতনের এক দফা দাবিতে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি। সব নেতাকর্মীদের এক দফায় যোগ দেওয়ারও আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত। সমগ্র দেশের গণতান্ত্রিকামী মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ সহ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। দমন করতে সরকার হত্যার গুম, দমন, নিপীড়নের তীব্রতা চালিয়ে ফ্যাসিবাদী ফৈসিবাদী শাসন কায়েম করার চেষ্টা করেছে। অবশেষে আন্দোলনকারীদের উপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করল হাইকোর্ট। আদালত বলছে, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সবার আছে, কিন্তু বিক্ষোভের নামে বিশৃঙ্খলা ও নাশকতা করলে ফৌজদারি আইন অনুযায়ী গুলি করতে পারবে পুলিশ। আন্দোলন দমনে পুলিশকে পিআরবি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শাকিলা করিমের রিপোর্টে এর বিস্তারিত। গেল সপ্তাহের শেষে এজলাসে হট্টগোল, বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও বিচারপতি অসুস্থ হওয়া সহ নানা ঘটনার পর রোববার হলো সরাসরি গুলি বন্ধ চেয়ে রিটের শুনানি। আন্দোলনকারীদের উপর গুলি ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেয়া হবে না জানতে বাদী বিবাদী পক্ষের যুক্তিতর্ক চলে। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের রিটটি খারিজ করে দেন আদালত। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেন, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সবার আছে, কিন্তু বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করলে ফৌজদারি আইন অনুযায়ী গুলি করতে পারবে পুলিশ। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের
সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। সহিংসতা বা অরাজকতা বা উশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে, তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয়। রিটকারী আইনজীবীরা বলছেন, আইন মেনে গুলির বিষয়ে এমন রায়ে নির্বিচারে মানুষ মারা থেকে বিরত থাকবে পুলিশ। আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচাইতে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক, গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের 2 আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা গত 29 জুলাই রিট আবেদন করেন। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয় ওই রিটে। শাকিলা করিম, RTV, ঢাকা। আবু সাইদ সহ নিহত 4 জনের বিষয়ে তদন্ত করতে যাওয়া বিচার বিভাগীয় তদন্ত কমিটির 3 সদস্য রংপুরে না গিয়ে সৈয়দপুর থেকেই ফিরে এসেছেন। বিচার বিভাগীয় তদন্ত কমিটির 3 সদস্য বিচারপতি দিলরুজ্জামান, বিচারপতি KM জাহিদ সরোয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী বেলা 12টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান, কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না পেয়ে এবং রংপুরের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তদন্ত ও শুনানি স্থগিত রেখে ফিরে আসেন তারা। রংপুরে আবু সাইদ সহ 4 জনের নিহতের ঘটনা তদন্তে আগামীকাল থেকে 3 দিন শুনানি করার কথা ছিল এই কমিটির, এবং আজ ঘটনাস্থল পরিদর্শন করার কথা ছিল। সৈয়দপুর থেকে রংপুর যাবার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না মর্মে প্রতিমান হয় কমিশন সৈয়দপুর বিমানবন্দরের কয়েক ঘন্টা অপেক্ষা করে ঢাকা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে কমিশন তদন্ত কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে রংপুর সহ দেশের বিভিন্ন ঘটনাস্থলে গমন করবেন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করবে। গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডক্টর ইউনূসকে এই টাকা সরকারকে পরিশোধ করতে হবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। চলতি বছরের 11ই মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রোববার দুপুরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ট্যাক্স নির্ধারণ করেছে ডেপুটি কমিশনার, কিন্তু ফাইল অ্যাপ্রুভড হয়েছে 17 বছর যাবৎ কমিশনার কর্তৃক। তো ডেপুটি কমিশনার কমিশনের অনুমোদন ছাড়া করতে পারে না, এইটাকে চ্যালেঞ্জ করে করা হয়েছে। কিন্তু আজকে কোর্ট এই সমস্ত আইনের বিধানগুলিকে না মেনে এবং সিস্টার কনসেন্ট এটা না মেনেই আজকে রায়টা দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। বর্তমানে ডক্টর ইউনূস দেশের বাইরে অবস্থান করছেন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হওয়ায় মার্কেট প্লেস, অ্যাপওয়ার্ক ও ফাইবার থেকে কাজ হারিয়েছেন দেশের কয়েক লাখ ফ্রিল্যান্সার। অর্ডার পাওয়া কাজ সময় মতন শেষ করে জমা দিতে না পারায় পেয়েছেন নেগেটিভ রিভিউ। এতে মার্কেট প্লেসগুলোতে র্যাঙ্কিং হারিয়েছেন ফ্রিল্যান্সাররা। দুরূহ হয়ে পড়েছে নতুন কাজের অর্ডার পাওয়া। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে স্বাধীন পেশা ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছেন আবরার শেজান।
বিদেশি গ্রাহকদের জন্য মার্কেটপ্লেস ফাইবারে 3D অ্যানিমেশনের কাজ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকার প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বন্ধ ও ধীরগতি করে রাখলে বড় ক্ষতির মুখে পড়ে আবরার। বেশ কিছু রেগুলার বায়ার তারা আমার থেকে সরে গিয়ে অন্য সেলারদের কাছে কাজ দিয়ে দিয়েছেন। যারা আমার রেগুলার বায়ার ছিল তারা এখন আর আমার কাছে নেই। এটা বন্ধ থাকার কারণে যখন আমি বায়ারদেরকে রিপ্লাই দিতে পারছি না, আমি আমার অর্ডার টাইম মতো আমি ফিনিশ করতে পারছি না, তো স্বাভাবিকভাবে মার্কেট প্লেস থেকে আমার প্রোফাইলের র্যাঙ্কিংটা কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে একজন বায়ার যখন সার্চ দিচ্ছেন, আগে যেভাবে আমার আইডিটা সবার সামনে আসতো যে তিনি আমাকে দেখতে পেতেন, আমার কাছে অর্ডার করতেন, সেভাবে আর পারছেন না। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাংলাদেশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হয়েছে। বিদেশি গ্রাহকদের জন্য ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি সেবা দেয় উদ্যোক্তা মামুন হোসেনের প্রতিষ্ঠান ন্যানো আইটি ওয়ার্ল্ড। ইন্টারনেট বাধাগ্রস্ত হওয়ায় তারও হয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতি। কিছু ক্লায়েন্ট কিন্তু অলরেডি অন্য জায়গায় চলে গেছে, ওনারাও হচ্ছে আমাদের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এমপ্লয়ীদের স্যালারি, অফিস ভাড়া, তারপরে যে কাজগুলো ছুটে গিয়েছে আসলে সেগুলি মিলিয়ে 15 থেকে 20 লাখ এরকম হতে পারে অ্যামাউন্টটা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ রাখলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের থেকে মুখ ফিরে নেবেন বিদেশি গ্রাহকরা, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যে রেপুটেশনটা আমি লস করলাম, আমার যে বায়ার সে বাংলাদেশের একটা অল্টারনেটিভ খুঁজে নিচ্ছে অন্য কান্ট্রিগুলোতে, হয়তো ইন্ডিয়াতে যাবে, ভিয়েতনামে যাবে, নেপালে যাবে। বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররাও মুভ করে যাবে বাংলাদেশের বাইরে। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা সুইসাইডাল। আপনি যদি মনে করেন আমি সুইসাইড করব, তাহলে আপনি বন্ধ করতে পারেন। তাই যে কোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যত প্রকৃতিরই দেশের সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, ইন্টারনেট যাতে বন্ধ না হয়, তাহলেই একমাত্র ফ্রিল্যান্সিং খাতের যারা কাজ করে তারা রক্ষা হবে। বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন দেশের প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার। সেলিম মালিক, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।